সিনেমা সঙ্গীত মঞ্চ। আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয়তে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি লেখা বের হয়েছিল। সেটা আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের সামনে তুলে ধরলাম। চলুন শুরু করি। ছেলেবেলার স্মৃতি লেখার কাজটা সহজ নয়। কালবৈশাখীর রাত শেষে ভোরে স্কুলে যাওয়ার পথে কাঁচা আম কুড়োনোর ধুম, কখনো নদী পেরিয়ে চাষিদের ক্ষেত থেকে কাঁচা ছোলা চুরি করে পালিয়ে আসা, গোয়ালে সদ্য দোয়া কাঁচা দুধে চোঁ চোঁ করে চুমুক, এমনটাই ছিল ছেলেবেলা। ছেলেবেলায় দেখতাম কোনো একটা ডাঙা জমির কোনো একটা জায়গায় মাটি কাটা হয়েছে, কিন্তু যেখান থেকে মাটি কাটা হয়েছে সেখানে মাঝে মাঝে পুরনো জায়গার এক একটা স্তূপ না কেটে সযত্নে চূড়ো করে রেখে দেওয়া আছে। বেশ মজার দেখতে লাগতো। মাটি কাটার গর্তের মধ্যে সেই চূড়াটুকুন তার এক হাত পরিমাণ জায়গায় সবুজ ঘাসকে এখনও শিরোধার্য করে রেখেছে। দাদুকে যখন জিজ্ঞেস করতাম, ওগুলো কি দাদু? সংক্ষিপ্ত উত্তর দিতেন, ওগুলো সাক্ষী। প্রশ্ন করতাম, কিসের সাক্ষী? দাদু বলতেন, কতটা মাটি কাটা হয়েছে ওই সাক্ষী দেখে বোঝা যায়। তখন দেখতে দেখতে মনে হতো ওই সাক্ষীগুলো যেন কাটা হয়ে যাওয়া সবুজ মাঠের স্মৃতিটাকে মাথায় করে রেখেছে। আমার ছোটবেলার স্মৃতির যদি সেই রকম কোনো সাক্ষী থাকতো, তাহলে ছেলেবেলার স্মৃতি লেখার কাজটা সহজ হতো। বৈশাখের ভোরে যখন ঠান্ডা হাওয়া দিত, তখন স্কুলে যেতে ভারী ভালো লাগতো। তার আগের দিন রাতে হয়তো কালবৈশাখীর ঝড় আর বৃষ্টি হয়ে গিয়েছে। ঘুমের মধ্যে মার গলা শুনতে পেতাম, দাদাকে আর আমাকে ডাকছে, সমী, পুলু, উঠে পড়ো, স্কুল যেতে হবে। স্কুলে যাওয়ার পথে রান্নাঘর থেকে দুভাই দুটো কাঁসার গেলাস নিয়ে উঠোন পেরিয়ে বাড়ির পিছনের গোয়ালে গিয়ে দাঁড়াতাম। ওই ভোরেই গরু দোয়া ফেনা ওঠা গরম দুধে ভর্তি হয়ে যেত কাঁসার গেলাস। চোঁ চোঁ করে খেয়ে স্কুলের দিকে এগোতাম। এখন শুনি কাঁচা দুধ খেলে নাকি ইনফেকশন হয়। আমরা তো বছরের পর বছর খেয়েছি, কিচ্ছু হয়নি। এখনকার বাচ্চাদের যেমন আতুপুতু করে মানুষ করার চেষ্টা হয়, আমাদের ছেলেবেলায় তা হতো না। আমরা গাছপালার মতো বড় হয়ে যেতাম। চার্চের ঘণ্টা আর মসজিদের ভোরের আজানেও আমাদের সকাল হতো। দূর থেকেই শোনা যেত। এত হট্টগোল তো ছিল না। তখন মাত্র ৩৫,০০০ লোকের বাস কৃষ্ণনগর শহরটায়। ছেলেবেলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলকেই দেখতাম সকলের উৎসবে যোগ দিতে। আমরা যেমন বড়দিনে যেতাম, ঈদের সময় মুসলমান কাকা জ্যাঠাদের বাড়ি খেতে যেতাম। জগদ্ধাত্রী পুজোয় তেমনি মুসলমান গাড়োয়ানরা এসে ঢাকের সঙ্গে নাচত। মুসলমান বা খ্রিস্টানরা বিজয়ার পর দেখা করতে এলে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। সেরকমই নির্দেশ ছিল বাবা মার। পথ হাঁটাতে যে কি আনন্দ ছিল, সেটা টের পেতাম বেশ খানিকটা দূরে স্কুলের পথটা হেঁটে যেতে। যাওয়ার পথে যে আম বাগানটা পড়তো, তাতে আগের রাতের ঝড় বৃষ্টিতে কাঁচা আম পড়ে থাকতো। প্যান্টের পকেটে যতগুলো ধরে ভরে নিয়ে প্যান্টের মধ্যে গোঁজা শার্টটাকে টেনে বের করে তার পকেট দুটোও ভরে নিতাম। স্কুলে মেয়েদের কাছে কুড়োনো আম আরও অনেক বেশি থাকতো, কারণ ফ্রকের সামনেটা কোঁচড়ের মতো করে ওরা তাতে ভরে নিত। আর নুন মরিচ ঠিক জোগাড় হয়ে যেত কাঁচা আমের জন্য। অভিনয় আবৃত্তিতে ছোটদের উৎসাহ দেওয়া হতো তখন থেকেই। বাবা এবং দাদু আমাদের এসব শেখাতেনও। বড়রা অভিনয় নিয়ে গল্পগুজব করতেন বাড়িতে। বাবা তার ছাত্রাবস্থা থেকেই অভিনয় করতেন। দ্বিজেন্দ্রলাল রায়ের শহর তো কৃষ্ণনগর, কয়েকটি শখের নাট্যদলও ছিল শহরে। আমার দাদু এই রকম একটা দলের সক্রিয় সভাপতি ছিলেন। বাড়ির উঠোনে তক্তপোষ দিয়ে স্টেজ বানিয়ে বিছানার চাদর দিয়ে পর্দা ও উইংস তৈরি করে রবীন্দ্রনাথের মুকুট বা সেরকম ছোটদের উপযোগী নাটক করতাম। রাংতা কেটে কিংবা জামা কাপড় সেলাই করে দিয়ে মাও আমাদের সাহায্য করতেন। অভিনয়ের ভালোবাসার মতো আর একটা ভালোবাসার জাগরণও হয়েছিল ওই ছেলেবেলাতে, তাহম দেশকে ভালোবাসা। আমার দাদু হাওড়া বোমার মামলায় জেল খেটেছিলেন। বাবা জেল খেটেছিলেন আইন অমান্য অসহযোগ আন্দোলনের সময়। এইসব গল্প স্মৃতির উষালগ্ন থেকেই শুনে আসছি। দাদু ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। তাদের ছিল একান্নবর্তী বিরাট পরিবার। পরিবারের মেয়েদের বিয়ের পরেও বাপের বাড়ি ছেড়ে যেতে হতো না। দাদুর যিনি বড় দিদি, তিনিও বাপের বাড়িতেই থাকতেন। তিনি কবিতা লিখতেন সেই যুগে। তার ছেলে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন দাদুর সমবয়সী ও বন্ধু। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যিনি বাঘা যতীন বলে বিখ্যাত। বর্গীয় জ বদলে তার নামের বানান কিভাবে অন্তস্থ জ হয়েছিল সেটা এখন মনে নেই। তবে অসামান্য এই মানুষটির অসাধারণ জীবনের নানা কাহিনী কিংবা ঘটনা, মহত্বের নানান নিদর্শন শুনতে শুনতে বড় হয়েছি। আজও সেসব আমার স্মৃতিতে অম্লান। কংগ্রেসের কোনো কাজে সুভাষচন্দ্র বসু একবার কৃষ্ণনগরে এসে আমাদের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন আর কর্মীদের সঙ্গে মিটিং করেছিলেন।
চীনেমাটির যে চায়ের কাপ ডিশ কেটলিতে তাকে চা দেওয়া হয়েছিল সেগুলি তার পর থেকে আর ব্যবহার করা হতো না, সযত্নে রক্ষা করতেন মা। সেই সময় বাবার অটোগ্রাফ খাতায় সুভাষচন্দ্র যে সই করেছিলেন তা দেখে বুকের ভিতরটা কেঁপে উঠত ছেলেবেলায়। বাঘা যতীন বা সুভাষচন্দ্রের মতো আরও অনেক বিরাট মাপের মানুষের পায়ের ধুলোতেই পবিত্র হয়ে উঠত আমাদের বাড়ি। তাদের গল্পের পাশাপাশি চোখের সামনে জ্ঞানোদয়ের সময় থেকে এমন একজনকে পেয়েছিলাম যিনি যৌবনে বিপ্লবের অগ্নিপথ মারিয়ে এসেছেন। কেরু দাদু, ওটা ডাকনাম, ভালো নাম নিবারণ মজুমদার। গ্রাম সুবাদে আত্মীয়তার সূত্রে কিশোর বয়সে কৃষ্ণনগরে এসে আমাদের পরিবারের ছত্রছায়ায় বসবাস করতে করতে বিপ্লবী যতীন্দ্রনাথ ও দাদুর সংস্রবে বিপ্লবী আন্দোলনে মিশে যান। নিজের এমন সব কীর্তির কথা মুখে মিষ্টি হাসি নিয়ে বলতেন যার মধ্যে এতটুকু গৌরবের দাবি থাকত না, অথচ এক কথায় তা ছিল রমহর্ষক। কৃষ্ণনগর থেকে শান্তিপুর, রানাঘাট, নবদ্বীপ, বেলডাঙ্গা, বহরমপুর মিষ্টির বাঁক কাঁধে নিয়ে হেঁটে যেতেন। সেই মিষ্টির হাড়ির তলায় রাংঝাল করা আর একটা খোপ থাকত, তাতে মশার পিস্তল। তার শান্ত গ্রাম্য চেহারা দেখে ইংরেজের পুলিশ সন্দেহ করত না, অস্ত্র পৌঁছে যেত বিপ্লবীদের কাছে। এমন কোনো বিপর্যয়ের স্মৃতিও আছে যা থেকে পালানো যায় না। তেমনই একটা স্মৃতি মনের মধ্যে অনপনেয় হয়ে রয়ে গিয়েছে। 1943 বিশ্বযুদ্ধ চলছে। কৃষ্ণনগরের মতো ছোট্ট মফস্বল শহরে স্বভাবতই তার আঁচ এসে লেগেছিল। বাড়িতে বড়রা রোজই জিনিসপত্রের দাম বাড়া নিয়ে উৎকণ্ঠায় আলোচনা করতেন। চালের দাম শুনতাম বাড়তে বাড়তে 40 টাকা মণ হয়েছে। গ্রাম থেকে নিরন্ন মানুষরা একটু ভাতের জন্য শহরে চলে আসতো। আমাদের কৃষ্ণনগরের রাস্তাতে চামড়ায় ঢাকা কঙ্কালের ছত্রভঙ্গ দলগুলোকে ঘুরে বেড়াতে দেখতাম। তাদের বিশেষ করে দেখতে পেতাম হেসেলে রান্না শেষ হলে দুপুরে খাওয়ার সময়। তারা বুঝে গিয়েছিল ভাত দেবার ক্ষমতা বেশিরভাগ মধ্যবিত্ত গৃহস্থের নেই, তাই তারা ফ্যান চাইতো। একটু ফ্যান দেবে মা, একটু ফ্যান দাও না মা। বাজলো তোমার আলোর বেনো গানটি কখন হবে, তার জন্যই ঘুম তাড়িয়ে জেগে থাকতাম বাল্যে কৈশোরে। ওই একটিমাত্র গান যে অমন করে শরতের আবহন হয়ে উঠতে পারে তা চিনিয়েছিল বেতার স্পন্দন। রেডিও সেট তখন বাড়ির একটা অলংকার, অহংকারও বটে। আধো ঘুম আধো জাগার মধ্যে শুনতাম জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণীর মতো চমৎকার সব গান। গানগুলোর সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের খোলা ও সুর লাগানো গলায় ভাষ্য এবং চণ্ডীপাঠ। রাত থাকতে উঠে ঘুমে জাগরণে মেশা ভোরে ওই প্রোগ্রাম শুনতে শুনতেই যেন দুর্গোৎসবে শুরু হতো। তবে সে উৎসব যতটা না পূজার ছিল তার থেকে বেশি ছিল শরতের। শীতকালে অ্যানুয়াল পরীক্ষা হয়ে গিয়েছে বলে নাম ডেকে স্কুল ছুটি হয়ে যেত। বাড়ি না এসে খেয়াঘাটে গিয়ে মাঝিকে অনেক অনুনয় বিনয় করে পারানির পয়সা না দিয়ে ওপারে চলে যেতাম দু একজন বন্ধু মিলে। ওপারটা পুরোপুরি গ্রাম। ক্ষেত খামারে ঘুরে বেড়াতে বেড়াতে ছোলার ক্ষেত থেকে কয়েক গোছা চুরি করে আবার নৌকোয় উঠে এপারে পালিয়ে আসতাম। পিছনে ছুটতে ছুটতে আসা ক্ষেতের মালিক ওপারের ঘাটে দাঁড়িয়ে যে গাল পারত তা এপার অবধি শোনা যেত। শীতের দুপুরে সেই কাঁচা ছোলার স্বাদ এখনও যেন মুখে লেগে। শীতকালে সকালবেলায় পুরনো বই যেগুলো নতুন সিলেবাসের সঙ্গে মিলত সেগুলো এপাড়া ওপাড়ায় ঘুরে ঘুরে জোগাড় করতে হতো। নতুন ক্লাসে ওঠার পর নতুন বইয়ের সিলেবাস পেতাম বটে, বইগুলো সব নতুন কেনা হতো না। সেকেন্ড হ্যান্ড বই আগের বছর যারা ওই ক্লাস থেকে পাশ করে গিয়েছে খুঁজে পেতে অর্ধেক দামে কিনতে হতো তাদের কাছ থেকে। শুধু খেয়াল রাখতে হতো বইগুলো ঘিয়ে ভাজা, অর্থাৎ অতি ব্যবহারে জীর্ণ হয়ে গিয়েছে কিনা। দাদা বলে ডাকি এমন কোনো আগের ক্লাসের ছেলের বাড়িতে হয়তো গিয়েছি বই খুঁজতে। তাদের বাড়িতে মাটির উঠোন, শিরশিরে ঠান্ডা উঠত ওই মাটি থেকে পায়ে। আজও যখন শীতের দিনে খালি পায়ে শুটিং করতে যাই দিনগুলোর কথা মনে পড়ে, এখনও যেন সেই ঠান্ডাটা টের পাই। তবে বাড়িতেই ওপরের ক্লাসের দাদা থাকলে নতুন বই পাওয়ার সম্ভাবনাটা এমনিতেই অনেকটা কমে যায়। ফলে দাদার ছোট হয়ে যাওয়া জামা জুতোর সঙ্গে আগের ক্লাসের বইয়ের উত্তরাধিকারও বহন করতে হয়েছে আমাকে। স্কুলের পড়াশোনায় যার জ্বর আসত সেই আমার মতো ফাঁকিবাজ ছেলের বই ভালোবাসাও শুরু হয়েছিল বাড়িতে। দাদু উকিল ছিলেন, বাবা ওকালতি করেই জীবন শুরু করেছিলেন। কিন্তু বাড়িতে আইনের বইয়ের চেয়ে সাহিত্যের বই অনেক অনেক বেশি ছিল। সেই সবের মধ্যে বাবা মার প্রাইজ পাওয়া বইও ছিল। আমি যখন বেয়াড়াপনা করতাম তখন শাসনের চেয়েও যেটাতে বেশি কাজ হতো সেটা হলো একখানা বই দিয়ে আমাকে বসিয়ে দেওয়া। কৃষ্ণনগর মফস্বল শহর, ছেলেবেলায় সেখান থেকে প্রায় বেড়াতে আসতাম কলকাতায়, কখনো পিসির বাড়ি কখনো মাসির বাড়ি। সেখানেও দুরন্তপনা শুরু করলেই বড়রা হাতে একটা বই দিয়ে বসিয়ে দিতেন, আর আমিও বই হাতে পেলে তাতেই ডুব মারতাম। পিসির বাড়িতে যে বিশাল লাইব্রেরিটা সেটা ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের। তিনি ছিলেন পিসেমশায়ের বাবা। তার লাইব্রেরির বুক শেলফগুলোর গলিঘুজিতে আমরা লুকোচুরিও খেলতাম। খেলতে খেলতে কখন যে দলছুট হয়ে শেলফ থেকে বই টেনে নিয়ে দেখতে শুরু করতাম তা নিজেও টের পেতাম না। অথচ বইগুলোর মর্মার্থ হৃদয়ঙ্গম করা দূরে থাক, ভাষার সরলার্থ করাই তখন অসাধ্য ছিল।
তবু বইগুলো আমাকে টানত, বইয়ের লেখাও আমাকে টানত। আমার শিশুমনের কৌতূহল ওই হরফের অক্ষহীনের মধ্যে অজানা রহস্যের সন্ধান করে বেড়াতো। আর ছবিগুলো তো গিলতামই। অজানা জায়গা আর জীবনযাত্রার ছবি দেখে ভাবতাম কোথায় এই সব দেশ, কেমন করে সেখানে যাওয়া যায়। শারীরিকভাবে যেখানে যেতে পারছি না, বইয়ের উড়ন্ত জাহাজ সেইখানে নিয়ে যেত মনকে। পিসির বাড়ির লাইব্রেরিতে প্রচুর ইংরেজি বই দেখেছি, বাংলা বই তত দেখেছি বলে মনে পড়ে না। বাংলা বইয়ের সমারোহ ছিল মাসিদের বাড়িতে। এবাড়ির যিনি কর্তা তিনি ছিলেন সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। বেশিরভাগ সময়ই তিনি লিখতেন। একজন জলজ্জান্ত বই লিখিয়েকে অত অল্প বয়সে দেখতে পাওয়াটা আমায় বই ও লেখালেখির জগৎকে ভালোবাসতে শিখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিন দেখিনি। ছেলেবেলার স্মৃতিতে আমার নিজস্ব রবীন্দ্রনাথের যে ছবিটা সবচেয়ে উজ্জ্বল, সেটা তার প্রয়াণের ছবি। কলকাতা থেকে ৭০ মাইল দূরের এক মফস্বল শহর কৃষ্ণনগরে তখন আমি ক্লাস 1-এর ছাত্র। কলকাতায় যে বিপুল বিহ্বল শোকযাত্রা হয়েছিল, সেখানে যাওয়ার কোনো সুযোগই ছিল না। প্রয়াণের স্মৃতিতে তাই রবীন্দ্রনাথের প্রত্যক্ষ কোনো ছবি নেই। সেই 6 বছর বয়সের রবি ঠাকুরের মহিমা সামান্য বোঝার ক্ষমতাও হয়নি। অথচ সেদিনের অভিজ্ঞতাটা আজীবনের মতো দাগ রেখে গিয়েছে। সেদিন আমার জ্বর হয়েছে, স্কুলে যাইনি। আমার থেকে বছর 2-এর বড় দাদা সম্বিত সেদিন স্কুলে যেতে না যেতেই ফিরে এলো। মা কারণ জিজ্ঞেস করে দাদা বলল, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন, তাই হেডমাস্টার মশাই স্কুল ছুটি দিয়ে দিলেন। দেখলাম আমার মার পৃথিবী যেন দুলে উঠল। দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, রেলিং ধরে আস্তে আস্তে বসে পড়লেন। এই প্রথম মার সেই বেদনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের বড় একটা পরিচয় আস্তে আস্তে আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। তিনি যদি একান্ত আপনজন না হবেন, তাহলে অনাত্মীয় ও অপরিচিত এক কবির মৃত্যুতে একজন গৃহবধূ কেন এত শোকার্ত হয়ে পড়বেন? সেই দিন থেকে তিনি আমার কাছে পরিচিত আত্মীয়ের অধিক হতে শুরু করলেন। আমার মার গলায় গান ছিল না, তবে মা লেখাপড়ায় ভালো ছিলেন। স্কুলের প্রাইজের বইতে আলমারি ভর্তি ছিল। অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল তারপর আমরা যখন এলাম, আমাদের ঘুম পাড়ানোর সময় গান গাইতে পারতেন না বলেই বোধহয় কবিতা শুনিয়ে ঘুম পাড়াতেন। স্মৃতি থেকে বলা সেই সব রবি ঠাকুরের কবিতা ঘুম জাগরণের সন্ধ্যাদেশ পেরিয়ে আমার জাগ্রত স্মৃতিতেও চিরজীবী হয়ে রয়ে গিয়েছে। মায়ের কাছ থেকে কবিতা শুনতে শুনতে কবিতা ভাল লাগা বা তার ভিতরে বসবাসের ভিতটা নিজের অগোচরেই যেন গাঁথা হয়ে গিয়েছিল। ছেলেবেলা স্মৃতি হাতড়ে চললে এমনই হয়তো আরও কত মণিমাণিক উঠে আসবে। যে জলঙ্গি প্রমত্ত হয়ে উঠত বর্ষায়, সেই নদীর ধারেই দুর্গাপুজোর বিসর্জনের দিন শহরের যে 10-12টা পুজো হতো, তার প্রতিমাগুলি ভাসান হতে আসত। দুটো নৌকার মধ্যে একটা পাটাতন রেখে জোড়া হতো, তার ওপর প্রতিমা রেখে মাঝ নদীতে নিয়ে যাওয়া হতো। পুনরাগমনের মন্ত্র বলা হতো। দূরে নদীর বাঁকে যখন সূর্যদেব জলের মধ্যে ডুবতে আরম্ভ করতেন, তখন জোর খুলে নৌকো দুটো দুদিকে সরে যেত। জলের গভীরে নেমে যেত প্রতিমা, মাটি নিত জলের তলায়। নদীর পারে সারা শহর বিজয়ার কোলাকুলি শুরু করত। বিসর্জনের শোভাযাত্রা ঘাটে এসে পৌঁছনো মাত্র একটি নীলকণ্ঠ পাখিকে খাঁচা খুলে আকাশে উড়িয়ে দেওয়া হতো। সেই পাখি নাকি উড়ে যাবে কৈলাসে। সেই নদী, সেই পাড়ের নৌকো, মাঠ, জমি, মানুষজনের স্মৃতি আজও যেন ঘুমের মধ্যে মায়ের গলার আওয়াজের মতো এসে ডাক দেয়। ধড়মড়িয়ে উঠে যে চলে যাব সেই দিকে, তা তো আর হয় না। এখানেই শেষ হয়েছিল সেই সাক্ষাৎকার। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই গুণী মানুষটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কেমন লাগে আপনাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং এমন আরও অজানা গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে এমন অজানা গল্প আর মিস না করেন।